सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। आज के আমরা একটা আসন্ন বিশেষ গুরুত্বপূর্ণ প্ল্যানেটারি ট্রানজিট নিয়ে আলোচনা করব। এই প্ল্যানেটারি ট্রানজিটের মধ্যে শুধু ট্রানজিট না, এর মধ্যে গতি পরিবর্তন, মোশনাল চেঞ্জও আছে। অর্থাৎ গ্রহ এক রাশি থেকে আরেক রাশিতে যাবে, আবার তার মার্গী গতি থেকে বক্রগতিও পরিবর্তন হবে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা দর্শকরা সকলেই জ্যোতিষ অনুরাগী, আপনাদের একটা মোটামুটি আপনারা সকলেই ওয়াকিবহল। আপনারা জানেন আগামী অক্টোবরের 20 তারিখ 20 অক্টোবর মঙ্গল মার্সের একটা ট্রানজিট হতে চলেছে। এই মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করবে মিথুন রাশি থেকে, এবং এই কর্কটে মঙ্গলের একটা দীর্ঘদিনের সঞ্চার হবে। দীর্ঘদিনের সঞ্চার কেন? কারণ যে মঙ্গল স্বাভাবিকভাবে 45 দিন একটা রাশিতে থাকে, সেই মঙ্গল দীর্ঘদিন এই কর্কটে থাকবে, কর্কটে বক্রগতিতে যাবে, কর্কট থেকে অতি বক্রী হয়ে মিথুনে যাবে, মিথুনে গিয়ে মার্গী হবে, মিথুন থেকে আবার কর্কটে আসবে, কর্কটে এসে যেখানে কর্কটে পুষ্যা নক্ষত্রের 3য় পাদে বক্রী হয়েছিল সেখানে সেই জায়গা ক্রস করবে, তারপর ফাইনালি কর্কট গণ্ডন্ত ক্রস করে সিংহ রাশিতে ট্রানজিট করবে। তো মঙ্গলের এই যে যাত্রা, এই যাত্রাকে একটা ভিডিওতে একটা এক্সপ্লেনেশনে কভার করা যাবে না, কারণ এক একটা পর্ব আছে। পর্বগুলো আগে আপনাদের একটু বলে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথম পর্ব, ফার্স্ট ফেজ হচ্ছে 20 অক্টোবর থেকে 6 ডিসেম্বর। 20 অক্টোবর মার্স এন্টার্স দ্য সাইন অফ ক্যান্সার করে 6 ডিসেম্বর কর্কটে মঙ্গল বক্রগতিতে যাচ্ছে পুষ্যা নক্ষত্রের 3য় পাদে। 6 ডিসেম্বর থেকে 20 জানুয়ারি, 6 ডিসেম্বর টু 20 জানুয়ারি কর্কটে বক্রগতিতে থাকছে মঙ্গল। এটা দ্বিতীয় ফেজ, সেকেন্ড পর্ব। থার্ড ফেজে এই 20 জানুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি আমরা থার্ড ফেজ পাচ্ছি। 20 জানুয়ারি বক্রগতির মঙ্গল মিথুনে প্রবেশ করছে এবং মিথুনে 23 ফেব্রুয়ারি গিয়ে ডাইরেক্ট হচ্ছে। দিস ইজ দ্য থার্ড ফেজ। ফোর্থ ফেজে 23 ফেব্রুয়ারিতে যে মঙ্গল মার্গী হলো মিথুন রাশিতে, সেই মঙ্গল মিথুন রাশিতে 2 এপ্রিল অবধি অবস্থান করে 2 এপ্রিল পুনরায় মার্গী গতির মঙ্গল আবার কর্কটে প্রবেশ করবে 2 এপ্রিল 2025। এবং 2 এপ্রিলে কর্কটে প্রবেশ করার পর 7 জুন 7ই জুন 2025 মঙ্গল ফার্দার ট্রানজিট করবে সিংহ রাশিতে। তো ফার্স্ট ফেজে এই কর্কটের অবস্থানটা একাধিক। কর্কটে মঙ্গল প্রথমে অক্টোবরের 20 তারিখ থেকে 6 ডিসেম্বর ডাইরেক্ট থাকছে, তারপর 6 ডিসেম্বর থেকে 20 জানুয়ারি বক্রী থাকছে, তারপরে আবার ফিরে আসছে কর্কটে, সেটা 2025 2 এপ্রিল থেকে 7 জুন সেকেন্ড ফেজে কর্কটে থাকছে। তো এই যে 1 2 3 4 5টা পর্ব, এই 5টা পর্বে 5 রকম এফেক্টস আমরা পাবো, এবং 5 রকম তখন বিভিন্ন রকমের গ্রহ অ্যাসপেক্ট, গ্রহ পজিশন এই সমস্ত থাকবে। এই বাই দ্য টাইম মঙ্গল ফাইনালি কর্কটে প্রবেশ করবে 2 এপ্রিল এবং কর্কটকে ত্যাগ করবে 7 জুন, ততদিনে রাহু কেতুর নোডাল অ্যাক্সিস চেঞ্জ হয়ে যাবে। নোডাল অ্যাক্সিস মিন থেকে, মিন আর কন্যা থেকে কুম্ভ আর সিংহ অ্যাক্সিস চেঞ্জ হয়ে যাবে, এবং স্যাটার্নের চেঞ্জ হয়ে যাবে।
স্যাটার্ন চলে যাবে মীন রাশিতে। তো এই যে চেঞ্জগুলো যে আমরা লক্ষ্য করব, এই চেঞ্জগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ফাইনালি যখন যাবে তখন আমরা বৃহস্পতিরও ট্রানজিট দেখব, বৃহস্পতিও সেই সময় মিথুনে ট্রানজিট করে যাবে। তো এটা তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং জটিল, এবং 5টা পর্ব, এক একটা পর্বকে আলাদা করে ডিল করতে হবে। এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে যেহেতু মঙ্গলের মতো গ্রহ কালপুরুষের চতুর্থে নিচস্থ হবে, সুতরাং এই মঙ্গলের যে দৃষ্টি, যে অ্যাসপেক্ট, সেটাকে আরেকটু ডিটেলে দেখতে হবে। সাধারণভাবে আমাদের বুধ শুক্র রবি যে রেগুলার ট্রানজিট হয়, বা মঙ্গলের যে মিথুনে ট্রানজিট বিফোর ক্যান্সার, সেখানে আমরা সাধারণত পরাশর যে মত, তাতে যে পরাশর অ্যাসপেক্ট, সেটাকেই আমরা বিচার করি, ধরি, এবং সেই বেসিসেই আমরা একটা মোটামুটি অ্যানালিসিস করি। কিন্তু একটু জটিল ক্রিটিক্যাল যখন ট্রানজিট হয়, তখন আরেকটু ডেপথে যাওয়ার প্রয়োজনীয়তা আছে। কারণ অনেক রেজাল্টস, অনেক এফেক্টস অধরা থেকে যায় যদি আমরা এই নুকস অ্যান্ড কর্নার্স, ভিতরে একদম গভীরে যদি প্রবেশ না করি। রিস্ক অ্যাসেসমেন্ট, দেখুন মঙ্গল হচ্ছে রিস্কের গ্রহ, মঙ্গল হচ্ছে বিস্ফোরক, মঙ্গল হচ্ছে রক্তপাত, অ্যাক্সিডেন্ট, মঙ্গল হচ্ছে টেম্পারামেন্ট, মঙ্গল আমাকে চালনা করবে। মার্স আমার টেম্পার, মার্স আমার মতি, সেই মতির মধ্যে সুমতির চেয়ে কুমতিটা বেশি। তো এই মঙ্গলের যখন এরকম লম্বা ট্রানজিট আসবে, তখন মঙ্গলের ক্ষেত্রে আমাকে রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে। এই সময় এই মঙ্গলের যে ট্রানজিট, এই সময় স্টার্টিং পয়েন্টে মঙ্গল যেখানে এই যাত্রা শুরু করবে, কর্কট লগ্ন, কর্কট রাশি, কর্কট রাশির ঢাইয়া চলছে, বৃশ্চিক রাশির ঢাইয়া চলছে, নিচস্থ মঙ্গল মকরকে দৃষ্টি দেবে, মকরের 7.5 চলছে, নিচস্থ মঙ্গল কুম্ভকে দৃষ্টি প্রদান করবে, কুম্ভর 7.5 চলছে। এই যে বাই দ্য টাইম এই ট্রানজিট আরও এগোয়, আরও ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড হয়, ততদিনে শনির ট্রানজিট হয়ে যাবে, শনি মিনে চলে যাবে। তো এহেন গোচরে আমাদের আরেকটু ডেপথে দেখতে হবে। দেখুন সব সময় আমরা সব কিছুকে খুব একটা ডিটেলে নাও দেখতে পারি, উই ক্যান অ্যাফোর্ড টু বি আ লিটল সুপারফিশিয়াল। কিন্তু মঙ্গলের ট্রানজিট, এবং মঙ্গল যেখানে নিচস্থ হয়ে বক্রী হবে এবং অতি বক্রী হবে, এবং অতি বক্রী হয়ে রাশি চেঞ্জ করবে, রেট্রোগ্রেড বক্রী হয়ে শুধু কিছু ডিগ্রি পিছোচ্ছে একটা রাশিতে তা নয়, সে একটা রাশিকে অতিক্রম করে তার পূর্ববর্তী রাশিতে যাচ্ছে, এটা অতি বক্রী। সো এই সময় এই রকম ট্রানজিটে আমাদের আরেকটু পরাশরের সঙ্গে একটু জৈমিনী অ্যাস্ট্রোলজিকেও আমাদের কম্বাইন করতে হবে, আরও ইনডেপথ, আরও 360 ডিগ্রিজ একটা ভিউ পয়েন্টের জন্য। তো এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে কি, যে পরাশর মতে মঙ্গলের যে দৃষ্টি, সেটা চতুর্থ, সপ্তম, অষ্টম। সুতরাং ফার্স্ট ফেজে আমরা যদি ফার্স্ট ফেজ ধরেই চলি এখন, যে অক্টোবরের 20 থেকে 6 ডিসেম্বর মঙ্গল পুষ্যা নক্ষত্রের তৃতীয় পাদে নিচস্থ হয়েছে, কর্কট রাশিতে প্রবেশ করছে, এবং পুষ্যা নক্ষত্রের তৃতীয় পাদে গিয়ে 6 ডিসেম্বর সে বক্রগতিতে যাবে। তো এই যে ফেজটা, এই ফেজে যদি আমরা শুধু পরাশর মতে দেখি, তাহলে মঙ্গলের দৃষ্টি থাকবে কোথায় না 4th হাউস অর্থাৎ তুলায়, 7th হাউস অর্থাৎ মকর, আর 8th হাউস অর্থাৎ কুম্ভ। এবার এর সঙ্গে যদি আমরা জৈমিনী অ্যাসপেক্টকে যুক্ত করি, তাহলে আমরা কি পাচ্ছি?
জৈমিনী অ্যাসপেক্ট নিয়ে আমি আগেও আপনাদের সঙ্গে আলোচনা করেছি, সব সময় করি না। আমি আপনাদের যেটা বললাম যে ক্রিটিক্যাল ফেজের সময় তখন আমাদের একটু, এখন সব পেশেন্টকে তো আর আইসিইউতে দেওয়া হয় না, জেনারেল বেডেই ম্যাক্সিমাম পেশেন্টদের ভর্তি করা হয়, কিন্তু যে পেশেন্ট ক্রিটিক্যাল তাকে তো আইসিইউতে দিতেই হবে। এটা এরকম একটা আইসিইউ, ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের একটা ট্রানজিট। তো জৈমিনী অ্যাসপেক্ট কী বলছে? জৈমিনী অ্যাসপেক্ট বলছে যে কোনো গ্রহ যদি চর রাশিতে অবস্থান করে তাহলে সে চর রাশি থেকে স্থির রাশিতে দৃষ্টি প্রদান করে। অর্থাৎ মেষে যদি কোনো গ্রহ থাকে তাহলে সে সিংহ রাশি আর বৃশ্চিক রাশিতে দৃষ্টি প্রদান করবে, স্থির রাশি, কিন্তু সে তার আর কুম্ভতে দৃষ্টি প্রদান করবে, কিন্তু পূর্ববর্তী আর পরবর্তী যদি যে স্থির রাশি আছে তাতে সে দৃষ্টি প্রদান করবে না। অর্থাৎ মেষে অবস্থিত গ্রহ বৃষতে অবস্থিত গ্রহের উপর দৃষ্টি প্রদান করবে না, যেটা তার পরবর্তী রাশিতে, পরবর্তী স্থির রাশি, আর কর্কটে অবস্থিত গ্রহ সিংহতে অবস্থান করা গ্রহকে করবে না, দৃষ্টি প্রদান করবে না। তো সেটা বাদে যে অন্যান্য স্থির রাশি আছে সেখানে দৃষ্টি প্রদান করবে। আর এই ফিক্স সাইন যে স্থির রাশি, তারও একই নিয়ম যে স্থির রাশিতে অবস্থিত গ্রহ চর রাশিতে অবস্থিত গ্রহের উপর দৃষ্টি প্রদান করবে, কিন্তু পূর্ববর্তী রাশিতে যে গ্রহ থাকবে তার উপর দৃষ্টি প্রদান করবে না। অর্থাৎ যদি বৃষতে গ্রহ থাকে, অর্থাৎ যেরকম এখন বর্তমানে বৃহস্পতি বৃষতে অবস্থান করে আছে, বৃহস্পতি মেষের উপর দৃষ্টি প্রদান করবে না, যেটা তার পূর্ববর্তী স্থির রাশি, চর রাশি। তাহলে এই জৈমিনীর যে অ্যাসপেক্ট, জৈমিনী অ্যাস্ট্রোলজিতে যে নিয়ম, সেটা যদি আমরা এখানে প্রয়োগ করি, অ্যাপ্লাই করি, তাহলে আমরা একটা বিচিত্র চিত্র পাচ্ছি, ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা সিনারিও পাচ্ছি, যে সিনারিওটা কোনোভাবেই পরাশর অ্যাসপেক্টে প্রযোজ্য নয়। জৈমিনী অ্যাস্ট্রোলজি অ্যাপ্লাই করলে আমরা কি দেখছি, যে মঙ্গলের উপর বৃহস্পতির দৃষ্টি আছে। জৈমিনী অ্যাপ্লাই না করলে মঙ্গলের উপর বৃহস্পতির দৃষ্টি নেই। একমাত্র যে বৃহস্পতি, যে দেবগুরু মঙ্গলকে কন্ট্রোল করতে পারে, মঙ্গলকে কিছু কুমতি থেকে সুমতি প্রদান করতে পারে, সেই বৃহস্পতির কোনো অ্যাসপেক্ট থাকছে না, কোনো প্রভাব থাকছে না পরাশর মতে। কিন্তু যে মুহূর্তে আমরা জৈমিনীকে অ্যাপ্লাই করছি, এই নিচস্থ মঙ্গলের উপর বৃহস্পতির অ্যাসপেক্ট থাকছে 6 ডিসেম্বর অবধি। 6 ডিসেম্বরে ফার্স্ট ফেজ, 6 ডিসেম্বরের পর 20 জানুয়ারি অবধি বক্রগতিতে থাকছে। 20 জানুয়ারি মঙ্গল চলে যাবে মিথুনে। তো অ্যাকচুয়ালি 20 অক্টোবর থেকে 20 জানুয়ারি ডাইরেক্ট অ্যান্ড রেট্রোগ্রেড মঙ্গলের উপর বৃহস্পতির দৃষ্টি থাকছে। এবার এই মঙ্গল যে শনিকে দৃষ্টি প্রদান করছে, অষ্টম দৃষ্টি দিয়ে কুম্ভে যে দৃষ্টি প্রদান করছে, এই শনিও কিন্তু মঙ্গলকে দৃষ্টি প্রদান করছে, যেটা কিন্তু আমরা পরাশর মতে পাচ্ছি না। পরাশর মতে শনির দৃষ্টি হচ্ছে তৃতীয়, সপ্তম আর দশম, কিন্তু যখনই আমরা জৈমিনীকে অ্যাপ্লাই করছি তখন আমরা কি পাচ্ছি জৈমিনী অ্যাস্ট্রোলজিতে, যে মঙ্গল আর শনি কানেক্টেড হয়ে যাচ্ছে। কারণ মঙ্গল কি করছে, মঙ্গল তার অষ্টম দৃষ্টি পরাশর দৃষ্টি দিয়ে শনিকে দৃষ্টি প্রদান করছে, আর শনি তার জৈমিনী অ্যাসপেক্ট দিয়ে স্থির রাশি চর রাশিকে অ্যাসপেক্ট করছে। এইটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা। এবং মঙ্গল চর রাশি থেকে যে স্থির রাশি বৃষ,
সেখানেও সে দৃষ্টি প্রদান করছে। অর্থাৎ এই ফেজটাতে মঙ্গল যতদিন কর্কটে থাকছে, ডাইরেক্ট অ্যান্ড রেট্রোগ্রাড, 20 অক্টোবর থেকে 20 জানুয়ারি মঙ্গলের সঙ্গে বৃহস্পতির অ্যাসপেক্ট এক্সচেঞ্জ হচ্ছে জৈমিনী মতে, মঙ্গলের সঙ্গে শনির অ্যাসপেক্ট এক্সচেঞ্জ হচ্ছে জৈমিনী মতে। সুতরাং এই জৈমিনী ফ্যাক্টরটাকে যদি আমরা অ্যাড করি, তাহলে আমরা আরেকটা ক্রুশিয়াল লেয়ার মাত্রা পেয়ে যাচ্ছি এই ট্রানজিটে। কারণ অনেক এফেক্টস, অনেক প্রভাব হবে, অনেক ঘটনা হবে যেগুলোর কোনো ব্যাখ্যা আমরা পাবো না, কোনো সদুত্তর আমরা পাবো না প্রশ্ন করলে, যদি আমরা এই জৈমিনী অ্যাসপেক্টকে না দেখি। নিচস্থ মঙ্গল 4th হাউসে খুবই ডিস্টার্বিং, খুবই অসুবিধাজনক, কিন্তু বহু ক্ষেত্রে মানুষের অনেক একটা সেফটি নেট তৈরি হয়ে যাবে। আমরা দেখব বহু মানুষ এক্সপিরিয়েন্স করবেন যে অনেক বিপদ থেকে যতটা ক্ষয়ক্ষতি হওয়ার ছিল ততটা হলো না। কেন হলো না? কারণ মঙ্গল বৃহস্পতির এক্সচেঞ্জ। আবার বহু মানুষ অনেক মাত্রাধিক্য অশুভ ফল পাবেন, সমস্যা বৃদ্ধি হবে, কারণ মঙ্গল শনিরও এক্সচেঞ্জ আছে। পরাশর মতে আমরা শুধু মঙ্গলকে দেখছি শনিকে অ্যাসপেক্ট করছে, কিন্তু শনির কোনো কন্ট্রোল পাচ্ছি না। কিন্তু জৈমিনী মতে শনিও মঙ্গলকে অ্যাসপেক্ট করছে। তো এই জায়গাগুলো অত্যন্ত ক্রিটিক্যাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলোকে আমাদের বিশেষভাবে দেখতে হবে। এবং বক্রগতির যে প্রভাব, যে মঙ্গল 6 ডিসেম্বর বক্রগতিতে যাবে পুষ্যা নক্ষত্রের 3য় পাদে, সেই বক্রগতির যে এফেক্ট সেটা শুধুমাত্র 23 ফেব্রুয়ারি মিথুন রাশিতে ডাইরেক্ট হওয়ার পর শেষ হবে না। মোশন ফিরে আসবে, মোশন বক্র থেকে মার্গিতে ফিরে আসবে, রেট্রোগ্রেড থেকে ডাইরেক্ট প্রোগ্রেড হয়ে যাবে, কিন্তু ওই এসেন্সটা, ওই ফ্লেভারটা ততক্ষণ থাকবে যতক্ষণ না রেট্রোগ্রেড পয়েন্ট, যেখান থেকে বক্রগতি শুরু হয়েছে, সেই পয়েন্টটাকে আবার গ্রহ না ক্রস করছে। এটা নিয়ম। সুতরাং এই থার্ড ফেজ, 3য় পাদ, মঙ্গল পুষ্যা নক্ষত্র 3য় পাদকে ফাইনালি 1 মে 2025 ক্রস করবে। এটা মাথায় রাখতে হবে। 23 ফেব্রুয়ারি বক্রগতির মঙ্গল মার্গী হয়ে যাবে মিথুন রাশিতে, কিন্তু বক্রগতির যে এসেন্সটা, যে এনার্জিটা, সেটা কমপ্লিটলি ঝেড়ে ফেলতে পারবে মঙ্গল 1 মে 2025, যখন মঙ্গল বক্রগতির পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট পুষ্যা নক্ষত্রের 3য় পাদকে ক্রস করবে। এগুলো ফাইনাল পয়েন্টস, এগুলোকে জেনে নিন, এই ডেটসগুলোকে নোট ডাউন করে রাখুন। কারণ এই ডেটগুলো আপনাদের মনে হবে 23 ফেব্রুয়ারি মার্গী হয়ে গেছে মঙ্গল, বাহ, আর কোনো অসুবিধা নেই, ভেরি গুড, ভেরি ফাইন। সুতরাং এমন আমরা হয়তো সিদ্ধান্ত নিলাম, এমন মুভমেন্ট হলো যেগুলো সঠিক নয়। রেট্রোগ্রেড এনার্জিটা, রেট্রোগ্রেডের এটাকে বলে হ্যাংওভার। একটা ড্রিঙ্কিং সেশন হলে, মানুষের একটা অ্যালকোহল কনজামশন হলে, মদ্যপান করলে পরের দিন একটা হ্যাংওভার হয়। এটা হচ্ছে সেই হ্যাংওভার। তো 23 ফেব্রুয়ারি ডাইরেক্ট হওয়ার পরেও 1 মে 2025 অবধি রেট্রোগ্রেডের হ্যাংওভার এফেক্ট থাকবে। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবার বিষয়টা হচ্ছে যে এই যে মঙ্গল, এই মঙ্গলের প্রধান, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল কোয়ালিটি? প্রিন্সিপাল কোয়ালিটি হচ্ছে মঙ্গল 4th হাউসে জলতত্ত্বের রাশিতে ইমোশনাল হয়ে যায়, আরও বেশি হঠকারী হয়ে যায়। 4th হাউস আমাদের রেস্টিংয়ের জায়গা, আমাদের বিশ্রামের জায়গা, আমাদের মন,
আমাদের গৃহ, আমাদের আরাম, আমাদের মাতৃস্থান, এবং একদম টাইম ফ্রেমে দেখলে গভীর রাত। তো এই যে হোম, এই যে কমফর্ট, এই যে আরামের, স্বস্তির, রিল্যাক্সেশনের, আবেগের জায়গা, এটা একেবারেই মঙ্গলের জায়গা নয়। মঙ্গলের স্থান হচ্ছে, মঙ্গল তুঙ্গস্থ হয় মকরে, 180 ডিগ্রি বিপরীতে। মঙ্গল কর্মী, মঙ্গল যোদ্ধা, মঙ্গল অ্যাকশন। সে কখনোই কমফর্ট, রিল্যাক্সেশন পছন্দ করে না। যে কারণে দেখবেন সেনাবাহিনী যে থাকে, সেনাবাহিনী যে জায়গাতে তাদের অবস্থান, যে ব্যারাকস, যে আর্মি এরিয়া, সেনাবাহিনীর লোক কিন্তু পরিবার থেকে দূরে থাকে। তাদের কিন্তু পরিবারের সঙ্গে একসঙ্গে থাকতে দেওয়া হয় না, কারণ দে হ্যাভ টু বি অ্যাওয়ে ফ্রম ইমোশন। তাদের একটা ফোকাস থাকতে হবে। বীর যোদ্ধা পরম ক্ষত্রিয় অর্জুন বিষাদ যোগে আক্রান্ত হয়েছিল। কিসের বিষাদ যোগ? না, আমি নিজের আত্মীয় কুটুম্ব, বন্ধু, গুরুকে হত্যা করতে পারবো না, তাদের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। অর্জুন বলেছিলেন স্বজনম দৃষ্ট্বা, আমি নিজের লোককে দেখছি, নিজের লোককে দেখে আমার হাত পা কাঁপছে। সে গান্ডীব নামিয়ে দিয়েছিল। তো এই যে মঙ্গল যখন ইমোশনাল হয়ে যায়, যখন ইমোশনের জায়গায় যায়, যখন জলতত্ত্বে যায়, তখন মঙ্গলের সেই স্ট্রেংথটা, সেই উইল পাওয়ারটা মঙ্গলের গেটস শেকেন আপ, সে দুর্বল হয়ে যায়। কারণ মঙ্গল ফোকাস, মঙ্গল ডিসিপ্লিন, মঙ্গল একটা রেজিম, একটা রুটিন। সে তপস্যার গ্রহ, সে সাফল্যের গ্রহ, অ্যাচিভমেন্ট, নির্মাণ। মঙ্গলকে ছাড়া কিছু হয় না। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা থেকে নামতে গেলে মঙ্গলকে চাই। মঙ্গল আপনার পেশি, আপনার মাসেলস। এখানে অদ্ভুত একটা বিষয় হচ্ছে, আমরা যে মঙ্গল শনির একটা এনমিটি দেখি, বৈরিতা দেখি, বৈপরীত্য দেখি, কন্ট্রাডিকশন দেখি, এটা অ্যাকচুয়ালি একটা ডিস্টর্শন, একটা বিকৃতি। কারণ মঙ্গল আর শনি হচ্ছে কমপ্লিমেন্টাল। এই শব্দটা খুব ইম্পর্ট্যান্ট। কমপ্লিমেন্টাল, তারা একে অপরের পরিপূরক, তারা একে অপরকে সাপোর্ট করে। যখন মঙ্গলের মধ্যে ফোকাসটা হারিয়ে যায়, অর্জুন যখন গান্ডীব নামিয়ে দেয়, অর্জুন যখন আবেগপ্রবণ হয়ে দুর্বল হয়ে যায়, ক্ষত্রিয় যখন যুদ্ধ থেকে নিজেকে বিরত রাখার সিদ্ধান্ত নেয়, তখন তার মধ্যে যে সাহস, যে শৌর্য, যে একটা যুদ্ধ করার যে ক্ষমতা, যে শক্তি, সেটার যে ঘাটতি, সেই ঘাটতিকে পূর্ণ করে, ডেফিসিয়েন্সিকে সাপ্লাই করে হচ্ছে শনি। এটা সাপ্লিমেন্টাল, সাপোর্টিং, কন্ট্রিবিউটারি একটা অবদান করে শনি, এবং একটা ব্যাকআপ, এটা প্ল্যান বি। শনির মধ্যে যখন সেই অলসতাটা আসে, তমগুণটা বৃদ্ধি পায়, স্লথ, মানুষ মন্থর হয়ে যায়, স্যাটার্ন ইটসেলফ ইজ স্লো। তখন স্যাটার্নের মধ্যে যখন ডিসিপ্লিনটা কমে যায়, যখন ধৈর্যটা কমে যায়, পারসিভিয়ারেন্সটা কমে যায়, তখন মঙ্গল সেটাকে ব্যাকআপ দেয়। কিন্তু এই যে একে অপরকে ব্যাকআপ দেওয়া, এটা তখনই হবে যখন আমাদের চেতনা স্তরটা সেই জায়গায় থাকবে। আমাদের সকলেরই যেহেতু মৌলিকভাবে চেতনা স্তরের সমস্যা, প্রবলেম অফ কনসিয়াসনেস, সেই জন্য আমাদের এই মঙ্গল শনির যে কমপ্লিমেন্টাল রিলেশনশিপ, এটা একটা কমপ্লিকেটেড রিলেশনশিপে পরিণত হয়ে গেছে। মার্স আর স্যাটার্ন আমাদের আর কন্ট্রিবিউটরি নেই, সাপ্লিমেন্টাল নেই, তারা কন্ট্রাডিক্টরি হয়ে গেছে, তারা অ্যাডভার্সারিয়াল হয়ে গেছে, তারা অ্যাডভার্সারিজ, হস্টাইল হয়ে গেছে। অ্যাকচুয়ালি কিন্তু হস্টিলিটি নেই,
Actually, they are backups for each other. Complemental, supplemental. যে ডেফিসিয়েন্সি থাকছে একে অপরের ঘাটতিকে একটা অবদানের মাধ্যমে একে অপরের পরিপূরক। তো এই জায়গাটাকে বুঝতে হবে। আমরা ইরিটেটেড হয়ে যাই, আমরা ডিস্টার্বড হয়ে যাই। একটা খুব গুরুত্বপূর্ণ কোটেশন আছে, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। The fear that we don't face becomes our limits. যে সমস্ত বিষয়কে আমরা ভয় পাই, যে সমস্ত ইস্যুসগুলো আমাদের জীবনে আমাদের একটা ফোবিয়া তৈরি করে, সেগুলোকে যখন আমরা মোকাবিলা করি না, সেগুলোকে যখন আমরা দমন করে দাবিয়ে রাখি, রিপ্রেস করে রাখি, সেগুলোই আমাদের লিমিট হয়ে যায়। একটা মানুষ জলকে ভয় পায়, সে কিছুতেই জলে নামতে পারবে না, সে সাঁতার শিখতে পারবে না। তখন সাঁতার না জানাটা তার একটা লিমিটেশন হয়ে যায়, বিকজ হি হ্যাজ নট বিন এবল টু ওভারকাম দ্য ফিয়ার অফ ওয়াটার। একটা মানুষ গাড়ি চালাতে ভয় পায়, সে রাস্তায় অত গাড়ি দেখলে তার একটা কনফিউশন সে হয়ে যায়, সে ঘাবড়ে যায়, তার অ্যাংজাইটি হয়, উৎকণ্ঠা হয়, সুতরাং সে গাড়ি চালানো শেখে না। তাহলে গাড়ি না চালানোটা তার একটা লিমিটেশন। এই যে ফিয়ারটা, এই যে ভীতিটা, যেটাকে আমরা পোষণ করলাম, যেটাকে আমরা মোকাবিলা করলাম না, যার জন্য আমাদের মঙ্গলের সাহসের প্রয়োজনীয়তা ছিল, মঙ্গলের উদ্যমের প্রয়োজনীয়তা ছিল, সেই মঙ্গলের যে ঘাটতির কারণে যে ভীতিটা আমাদের মধ্যে আছে এবং যে ভীতিকে আমরা পোষণ করলাম, সেই ভীতিটাই অঙ্কুরিত হয়ে একটা বটবৃক্ষে পরিণত হয় এবং আমাদের কিছু সীমাবদ্ধতায় পরিণত হয়, রেস্ট্রিকশনে পরিণত হয়, এবং সেটাই গিয়ে ডিফিকাল্ট স্যাটার্ন হয়ে যায়। ডিফিকাল্ট মার্স, অ্যাফ্লিক্টেড মার্স যদি অ্যাড্রেসড না হয়, যদি আমরা সংশোধন না করি, তাহলে সেই ডিফিকাল্ট অ্যাফ্লিক্টেড মার্স ডিফিকাল্ট অ্যাফ্লিক্টেড শনিতে গিয়ে পরিণত হয়, একে অপরের পরিপূরক। সুতরাং একটু সাহস করে, একটু একটা বোল্ড স্টেপ নিয়ে, একবার একটা কারেজেস স্টেপ নিয়ে একবার ওই গণ্ডিটাকে, ওই ভীতির গণ্ডিটাকে ক্রস করতে পারলে, ওয়ান্স উই ক্যান ফেস দ্যাট ফিয়ার, তখন ওই ভয়টা কেটে যাবে। একবার যদি একটা মানুষের জলে ফেলে দেওয়া হয় তাকে, তখন সে সাঁতার কেটে সে সাঁতার শিখে যাবে, তখন সে তার জলের ভয়টা চলে যাবে, সে সাঁতার কেটে ফেলবে, সাঁতার শিখে যাবে, এবং তার ওই জলের ভয়টা আর তার সাঁতার না জানার ঘাটতিতে, ডেফিসিয়েন্সিতে পরিণত হবে না। তো এই কথাটা মনে রাখতে হবে ডিউরিং দিস মার্স ট্রানজিট, that the fears we do not face become our limits. তাহলে চতুর্থ ভাবের এসেনশিয়ালি কালপুরুষের রাশিচক্র অনুযায়ী, যেহেতু চতুর্থভাবে মনের মধ্যে মঙ্গলের এই সঞ্চার হচ্ছে, সুতরাং আমাদের অবচেতন মনে, সাবকনশিয়াস মাইন্ডে যা কিছু ভয়ভীতি আছে, যা কিছু ত্রাস তৈরি হয়ে আছে, সব কিন্তু প্রকট হবে, উইল প্লে আউট নাও। এবার সেটা ইন্ডিভিজুয়ালি আপনার লগ্ন অনুযায়ী সেটা আলাদা আলাদা অভিব্যক্তি হবে। এটার জন্য বিশেষ মন্ত্র সাধনা প্রয়োজন, সে মন্ত্র সাধনা অবশ্যই দেব, কিন্তু তার আগে বলবো যে দেবী পক্ষর এই দেবী শক্তিটাকে অবশ্যই সকলে অর্জন করার চেষ্টা করুন। কারণ এই দেবী শক্তিটা এই আশ্বিনের নবরাত্রিতে অকালবোধন করে ভগবান শ্রীরামচন্দ্র দেবী শক্তিকে অর্জন করেছিলেন এবং বুঝেছিলেন যে দশাননকে
পরাস্ত করা যাবে না যতক্ষণ না দেবী শক্তিকে উনি অর্জন করছেন। স্বয়ং ভগবান এই উপলব্ধি করেছিলেন। তাহলে আমরা কি? তাহলে হাইয়েস্ট পাওয়ার যে দেবী শক্তি, সেটাকে অবশ্যই অর্জন করার চেষ্টা করুন। কারণ সামনে যে যাত্রাপথ আছে, সেই যাত্রাপথে আমাদের এসেনশিয়ালি বহু মনের ভয়কে অতিক্রম করতে হবে, বহু দ্বিধাদ্বন্দ্বকে অতিক্রম করতে হবে এই মঙ্গলের কারণে। এবং মঙ্গল নিচস্থ হয়ে বক্রগতিতে গেলে আরও ভয়ভীতি বাড়বে, এবং সেই ভয়ভীতিটা আরও বৃদ্ধি পাবে যখন সে মিথুনে যাবে। কর্কটে একটা আমাদের পরাশর মতে একটা বিধান আছে যে নিচস্থ বক্রী গ্রহ কিন্তু বলবান হয়, আর তুঙ্গস্থ বক্রী গ্রহ দুর্বল হয়। তাহলে মঙ্গলের কর্কটে অবস্থানকালীন, অর্থাৎ বক্রগতিতে মঙ্গল যে কর্কটে থাকবে 6 ডিসেম্বর থেকে 20 জানুয়ারি, সেটা অতটা সমস্যার কারণ হবে না, যতটা হয়ে যাবে অতিবক্রী হওয়ার পর 20 জানুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি মিথুনে। তো এর জন্য অনেক প্রস্তুতি চাই, অনেক প্রিপারেশন চাই। বুঝতে হবে এলোমেলোভাবে একটা নির্বোধ আকাটের মতো জীবনযাপন করলে হবে না। এবং এই যে 5টা পর্ব, এই 5টা পর্বকে আলাদা আলাদা করে ডিল করতে হবে, আলাদা আলাদা করে আমরা ডিল করব। আগামী ভিডিওতে আমরা 20 অক্টোবর থেকে এই 6 ডিসেম্বর যে ফার্স্ট ফেজ, সেটা নিয়ে আমরা আলোচনা করব মেষ থেকে মীন রাশির জন্য। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।